আমরা দুই বোন ছিলাম। আমার নাম সাহিদা এবং আমার বোনের নাম নাহিদা। প্রত্যেক দিন রাত্রিবেলা জানি না কেন আমার জ্যাঠানি চিৎকার করে কাঁদতো এবং আমার ভাসুর তো আমার জ্যাঠানির পাশেই বসে থাকতো। তাহলে কেন আমার জ্যাঠানি অর্ধেক রাতেই চিৎকার করে কাঁদতো? এবং যখনই আমার জ্যাঠানি কাঁদতো, তার কান্নার আওয়াজ পেয়ে আমার বর আমাকে ছেড়ে তার বৌদির কাছে চলে যেত। শুধু তাই নয়, আমি এই জিনিসটা লক্ষ্য করেছিলাম যে যখনই বর আমাকে ভালোবাসার জন্য আমার কাছে আসতো, তখনই আমার জ্যাঠানি তার রুমের ভিতর চিৎকার চেঁচামেচি শুরু করে দিত। আমার বিয়ের প্রথম রাতেই আমার বর এবং আমার জ্যাঠানি দুজন মিলে আমার সঙ্গে অনেক বড় অন্যায় করেছিল। বিয়ের প্রথম রাতে আমার বর বলল সে নাকি তার বৌদির কাছে ঘুমোবে। আমি তো তার কথা শুনে অনেক বেশি আশ্চর্য হয়েছিলাম। তারপর ফুলশয্যার রাতে আমি যখন মুখে ঘোমটা টেনে বসেছিলাম, তখন রাত্রি ১টার সময় আমার ঘরের ভিতরে কেউ আসে। ভেবেছিলাম বর এসে আমাকে অনেক ভালোবাসা দিবে, কিন্তু লোকটা যখন আমার পাশে এসে বসলো, তখন আমি যখন ঘোমটার ভিতর থেকে তার মুখের দিকে তাকালাম, তখন আমার পায়ের তলা থেকে মাটি সরে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। কারণ সে লোকটা তো অন্য কেউ ছিল, এবং সেই লোকটা যে ছিল সে আর কেউ নয়, সে তো আমার শ্বশুরবাড়ির লোক ছিল। আমার বর কিভাবে আমার সঙ্গে এরকম করতে পেরেছিল? বর তো আমাকে নিজে দেখে শুনে বিয়ে করেছিল। তাহলে বিয়ের প্রথম রাতে আমার বর এবং তার বৌদি মিলে কেন আমার সঙ্গে এত বড় অন্যায় করেছিল? আসলে ওই লোকটা আর কেউ নয়, অর্ধেক রাতে ঘরের ভিতরে আমার সঙ্গে ফুলশয্যার রাত করার জন্য আমার ভাসুর এসেছিল। তারপর আমার ভাসুর যখন ঘরের ভিতরে ঢুকে, তখন ভয়ে আমার হাত পা থরথর করে কাঁপতে শুরু হয়। আমার ভাসুরের বয়স কাছাকাছি ৫০ বছর ছিল, এবং উনি কেন আমার সঙ্গে এরকম করতে চাইছিলেন? এমনকি জ্যাঠানি আমার বরকে যা বলতো, আমার বর কিন্তু তাই করতো। আমার জ্যাঠানি বরকে যখন উঠতে বলতো, তখন আমার বর উঠতো, এবং আমার বরকে যখন বসতে বলতো, তখন আমার বর বসে পড়তো। জানি না আমার জ্যাঠানি বরের উপরে এমন কি জাদু করেছিল যে আমার বর তো তার বৌদির কথাতেই উঠতো এবং বসতো। আসলে আমিও আমার বোন আমরা একই মায়ের কোল থেকে জন্ম নিয়েছিলাম। তা সত্ত্বেও আমরা দুই বোন সম্পূর্ণ আলাদা ছিলাম। আসলে ব্যবহার ও চরিত্রের দিক থেকে নয়, আমরা দুই বোন কিন্তু বাহ্যিক রূপের দিক দিয়ে সম্পূর্ণ আলাদা ছিলাম। আসলে আমি দেখতে খুব একটা ভালো ছিলাম না। আমার গায়ের রং কালো ছিল, কিন্তু আমার বোন আমার ঠিক বিপরীত ছিল। সে আমার থেকে অনেক বেশি ফর্সা এবং আমার থেকে অনেক বেশি সুন্দরী ছিল। বড় হওয়ার পরে আফসোস হতো যে আমার বোন কেন দেখতে সুন্দরী আর আমি কেন তার বিপরীত। আমরা তো একই মায়ের কোল থেকে জন্ম নিয়েছিলাম, তা সত্ত্বেও আমি কেন আমার বোনের মতো সুন্দরী ছিলাম না, যার জন্য আমাকে বড় হয়ে অনেক কিছু ফেস করতে হয়েছিল। এমনকি স্কুলে আমাকে বাকি সব বাচ্চারা কালি বলে ডাকতো। বড় হওয়ার পরে আমার বোনের কিন্তু আমার আগেই বিয়ে হয়ে যায়, কারণ ছেলেপক্ষ থেকে যখন আমাকে দেখতে আসতো, তখন কিন্তু তারা আমাকে ছেড়ে আমার বোনকেই পছন্দ করতো। আমার বোন বয়সে আমার চাইতে ৩ বছরের ছোট ছিল। তাই আমাদের আত্মীয় স্বজনেরা বলেছিল কোনো ছেলে যখন আমাকে পছন্দ করে না, তাহলে আমার বোনের বিয়েটাই আগে দেওয়া উচিত। তাহলে কিন্তু ছেলেপক্ষ থেকে যখনই আমাকে দেখতে আসবে, তখন তাদের আর আমাকে পছন্দ করা ছাড়া কোনো অপশন থাকবে না। তাই বাধ্য হয়ে আমার বাবা মা আমার আগেই ছোট বোনের বিয়ে দিয়েছিল। দেখতে দেখতে আমার বিয়ের বয়স পেরিয়ে যায়, কিন্তু কোনো ছেলে আমাকে পছন্দ করেনি। আমার বয়স তখন ৩৩ বছর। এমনকি আমার বোনের বিয়ে হওয়ার ২ বছর পরেই সে একটা ফুটফুটে বাচ্চাকে জন্ম দেয়। কিন্তু আমি তখনও এটাই ভাবছিলাম যে কেউ তো আছে যে আমাকে পছন্দ করবে, আমার বাহ্যিক রূপটাকে দেখে নয়, আমার গুণটা এবং আমার ভালো ব্যবহার দেখে আমাকে ভালোবাসবে। এমনকি ধীরে ধীরে আমার স্বপ্ন ও মনের আশা যখন দগ্ন হতে শুরু হয়, তখন আমার মা বাবা বুঝতে পারে যে আমার মনের ভিতর কতটা কষ্ট চলছে। মা তখন আমাকে একটাই কথা বলতো, দেখবি তোরও একদিন অনেক ভালো ঘরে বিয়ে হবে। আমি তখন বুকে ব্যথা নিয়ে মুচকি হেসে মাকে বলতাম, কেন আমাকে মিথ্যে স্বপ্ন দেখাচ্ছ? আমি তো ভেবেই নিয়েছি আমার আর কোনো দিন বিয়ে হবে না। তাই আমি আর বিয়ের ব্যাপারে স্বপ্ন দেখতেও চাই না। আর এমনিতেও তোমাদের মতো বাবা মায়ের এত ভালোবাসা পেয়ে আমি অনেক ভালো আছি। তাই আমি তোমাদেরকে ছেড়ে আর কোথাও যেতে চাই না,
কারণ আমি খুব ভালোভাবেই জানতাম আমার চাইতে কিন্তু আমার বাবা মা আরও বেশি কষ্টে ছিল। এটা ভেবে যে আমার যদি বিয়ে না হয় তাহলে আমার ভবিষ্যতে কী হবে, এইভাবে আমার দিন কাটছিল। তারপর একদিন হঠাৎ করে আমার মা এসে বলল, শাহিদা, তোর কষ্টের দিন শেষ। আমি বলেছিলাম না, তোকেও একদিন কোনো না কোনো ছেলে নিশ্চয়ই পছন্দ করবে এবং অনেক ভালোবাসবে। তারপর মা বলল আমাকে নাকি একটা ছেলে দেখতে আসবে। আমি তখন মাকে বললাম, ছেলেটার বয়স কত? মা তখন বলল, ছেলেটার বয়স নাকি 40 বছর এবং সেই ছেলেটা নাকি আমার ছবি দেখে আমাকে পছন্দ করেছে। আমার দূর সম্পর্কের মামা ওই ছেলেটার খোঁজ খবর দিয়েছিল। আমি তখন মাকে বলেছিলাম, ছেলেটা সব কিছু জানার পরেও আমাকেই কেন পছন্দ করেছে? ছেলেটার কি হাত পা ভাঙা আছে, নাকি সে নিজে অ্যাবনর্মাল যার জন্য আমাকে পছন্দ করেছে? মা, তোমরা ছেলেটার ব্যাপারে সব কিছু ভালোভাবে জানো তো? ছেলেটা একদম ঠিক আছে তো? ছেলেটা আবার অন্ধ বা বোবা নয় তো? মা তখন আমাকে বলেছিল আমার ওই দূর সম্পর্কের মামা নাকি ছেলেটার ছবি আমার বাবার মোবাইলে দিয়ে পাঠিয়েছে এবং মা ও বাবা ছেলেটার ছবি দেখেছে। ছেলেটা নাকি দেখতে বেশ ভালোই ছিল। এমনকি আমার বাবা যখন ছেলেটাকে জিজ্ঞেস করেছিল যে সে এতদিন কেন বিয়ে করেনি, তখন ছেলেটা কিন্তু আমার বাবা মাকে সব সত্যি কথাই বলেছিল। আসলে 25 বছর বয়সে তার একটা অনেক বড় অসুখ হয়েছিল এবং সে অসুখে সে অনেক বছর ধরে ভুগেছিল। তারপরে সে ধীরে ধীরে সুস্থ হওয়ার পরে নিজের কেরিয়ার নিয়ে অনেক বেশি ব্যস্ত হয়ে পড়েছিল। এখন সে একদম সুস্থ আছে এবং সে তার জীবনে অনেক নাম কামিয়েছে। ছেলেটা নাকি তাদের পুরো সংসারের খরচ দেয়। আসলে তার দাদা নাকি কোনো কাজবাজ করে না। ছেলেটার দাদা নাকি ছেলেটার টাকা পয়সাতেই ফুটানিবাজি করে। ছেলেটার নাম শরীফ। ছেলেটি কিন্তু তার নিজের ব্যাপারে ও তার পরিবারের ব্যাপারে কোনো কিচ্ছু লুকোয়নি। সে আমার বাবা মাকে সত্যি কথা বলেছিল যে তার দাদা একজন বেকার লোক, সে নাকি কোনো কাজবাজ করে না এবং আমার হবু বরের কাছ থেকে তার দাদা টাকা চেয়ে নেয়। আমার বাবা মা যখন তাকে জিজ্ঞেস করেছিল, তোমার 40 বছর হয়েছে ঠিকই, কিন্তু তাও তুমি ভালো মেয়ে পেয়ে যাবে, আমার মেয়ে তো দেখতে খুব একটা ভালো নয়, তাহলে তুমি আমার মেয়েকে কেন বিয়ে করতে রাজি আছো? তখন ছেলেটি বলেছিল তার বয়স 40 বছর হয়ে গেছে এবং সে এখন পর্যন্ত যতটা মেয়ে দেখেছে তাদের বয়স 20 থেকে 25 বছরের মধ্যে, কিন্তু সে 30 বছরের ঊর্ধ্বে কোনো মেয়েকে বিয়ে করতে চেয়েছিল। অনেক খোঁজাখুঁজি করার পরে যখন কোনো বয়স্ক মেয়ে খুঁজে পায়নি, তখন আমার খোঁজ পাওয়ার পরেই আমি দেখতে কুৎসিত এটা জানার সত্ত্বেও আমাকে বিয়ে করতে রাজি ছিল। তারপর আমাদের দেখাশোনা হওয়ার পরে সেদিন আমার বরের বৌদি এবং তার দাদা এসেছিল বিয়ের দিন পাকা করার জন্য। সেদিন আমার বরের দাদাকে দেখে বুঝতে পেরেছিলাম ওনার বয়স মোটামুটি 50 বছরের কাছাকাছি। তার মানে আমার হবু বর তার দাদার চাইতে বয়সে অনেকটাই ছোট ছিল। আমার শ্বশুর শাশুড়ি তো অনেক আগেই নাকি মারা গেছিল। আবার জ্যাঠানির দুটো বাচ্চাও ছিল এবং তারা হোস্টেলেই থাকতো এবং তাদের পড়াশোনার সমস্ত খরচ কিন্তু আমার হবু বর দিত। এই কথাগুলো কিন্তু বর আমার বাবা মাকে আগেই বলেছিল। আমার বাবা মা এবং আমার এতে কোনো আপত্তি ছিল না যে আমার বর তার ভাই ও তার ভাইয়ের বাচ্চাদের সমস্ত খরচ দেয়। বিয়ে পাকা হওয়ার 3 মাসের মধ্যেই আমাদের ঢাকঢোল বাজিয়ে অনেক বড় অনুষ্ঠান করে বিয়ে হয়। আমি তো খুব খুশি ছিলাম যে এত বছর পরে আমি নিজের মনের মানুষটিকে খুঁজে পেয়েছিলাম। তারপর বিয়ে করে যখন শ্বশুরবাড়ি যাই, তখন শ্বশুরবাড়িটা দেখে আমি খুব খুশি হয়েছিলাম। কারণ আমার শ্বশুরবাড়ি পুরাতন যুগের হলেও ভেতর থেকে অনেকটাই বড় ছিল, কিন্তু ওই বাড়িতে থাকার মতো সেরকম কোনো লোকজন ছিল না। কারণ আমার জ্যাঠানির বাচ্চারা তো হোস্টেলে থাকতো এবং অত বড় বাড়িতে আমার আসার আগে জ্যাঠানি ও ভাসুর এবং আমার বর থাকতো, কিন্তু বর তো বেশিরভাগ সময় কাজের জন্য বাড়ির বাইরেই থাকতো। সেদিন ফুলশয্যার রাতে আমি খুব উত্তেজিত ছিলাম বরের সঙ্গে সময় কাটানোর জন্য। মুখে ঘোমটা দিয়ে বরের জন্য অপেক্ষা করছিলাম আর ভাবছিলাম এই দিনের জন্য আমি অনেক বছর অপেক্ষা করেছি। রাত্রি 12টার সময় বর যখন ঘরের ভিতরে আসে তখন আমার হৃদয় স্পন্দন অনেক বেশি বেড়ে যায়। আমার মনের মধ্যে একটা আনন্দ আসে। তারপর বর যখন ঘরের ভিতরে ঢুকে আমার হাত ধরে ভালোবাসার কথা বলতে শুরু করে, তখন আমি তাকে প্রথমেই একটাই প্রশ্ন করেছিলাম যে সে আমার মতো একজন কুৎসিত মেয়েকে কেন বিয়ে করেছে। বর তখন বলেছিল, এই প্রশ্নের উত্তর তো আমি তোমার বাবাকে অনেক আগেই দিয়েছি এবং আজ আমি তোমাকেও এই প্রশ্নের উত্তর দিব। আসলে তুমি দেখতে কুৎসিত হলেও আমি তোমাকেই পছন্দ করেছি, কারণ আমি জানি তুমি অন্তর থেকে অনেকটাই সুন্দর
এবং আমার মতো পুরুষের জন্য তুমি একজন পারফেক্ট মহিলা। আমার বয়সের সঙ্গে তোমার বয়স ভালোই মিলেছে, তুমি যথেষ্ট ম্যাচিওর, তাই আমি তোমাকেই বিয়ে করেছি। আমার 40 বছর হয়ে যাওয়ার পরে আমি নিজের মনেই সিদ্ধান্ত নিয়েছিলাম যে যতদিন আমি 30 বছরের ঊর্ধ্বে কোনো মেয়েকে খুঁজে পাবো না ততদিন আমি বিয়ে করব না। কারণ এই ব্যাপারে আমার বৌদি আমাকে অনেক ভালোভাবে বুঝিয়েছিল যে আমি যদি কোনো 20 থেকে 25 বছরের মেয়েকে বিয়ে করি তাহলে কিন্তু সেই মেয়ের সঙ্গে অ্যাডজাস্ট করা অনেক মুশকিল হয়ে যাবে। তাই বৌদি আমাকে বলেছিল, তোমার যেহেতু 40 বছর বয়স হয়েছে তাই তুমি 30 বছরের ঊর্ধ্বে কোনো মেয়েকে বিয়ে করবে, তবে তুমি সুখে থাকতে পারবে। কোনো বাচ্চা মেয়েকে বিয়ে করে নিয়ে আসলে তার সঙ্গে সবসময় অশান্তি লেগে থাকবে। তাই অনেক খোঁজাখুঁজি করার পরে তোমার যখন খোঁজ পেয়েছিলাম তখন আমি তোমাকে বিয়ে করব বলে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম। আমি তো আশা ছেড়েই দিয়েছিলাম যে আমার আর কোনো দিন বিয়ে হবে, কিন্তু শেষমেশ আমি তোমাকে পেয়েছি এবং তোমাকে পেয়ে আমি অনেক খুশি। বরের মুখে এত ভালো ভালো কথাবার্তা শুনে আমি খুব খুশি হয়েছিলাম এবং একটা জিনিস বুঝতে পেরেছিলাম, আমার বর কিন্তু তার বৌদিকে ভীষণ মানত, যার জন্যই তো সে তার বৌদির কথা মতো আমার মতো মহিলাকে বিয়ে করেছে। তারপর বর যখন কথাবার্তা বলার পরে আমাকে ভালোবাসার জন্য ঘরের লাইটটা বন্ধ করে দিয়ে আমার কাছে আসে এবং আমার শরীর থেকে সমস্ত গয়না আলাদা করে রাখতে শুরু করে, আমি তখন খুব খুশি ছিলাম, কারণ আমার এত বছরের অপেক্ষার অবসান শেষ হতে চলেছিল। ঠিক ওই সময় আমাদের পাশের ঘর থেকে চিৎকারের আওয়াজ আসে। চিৎকারের আওয়াজ শুনে আমার বর রীতিমতো আমার কাছ থেকে উঠে গিয়ে দরজার পাশে গিয়ে দাঁড়ালো। আমি তখন বরকে জিজ্ঞেস করলাম, এত রাতে কে চিৎকার করছে? বর তখন বলল, এটা তো বৌদির আওয়াজ। এই বলে সে যখন তাড়াহুড়ো করে আমাকে কিছু না বলেই বেরিয়ে গেল, তখন আমিও বরের পেছন দরজা দিয়ে বেরিয়ে পড়লাম। তারপর বর অনেক বেশি ঘাবড়ে গিয়ে জ্যাঠানির দরজায় বাড়ি দিয়ে বলল, বৌদি তুমি কাঁদছো কেন? দরজা খোলো। আমি তখন একপাশে দাঁড়িয়ে সব কিছুই দেখছিলাম, কারণ আমি তো এই বাড়ির ব্যাপারে সেরকমভাবে কিছুই জানতাম না। আমার তো এই বাড়িতে আসতে একটা দিনও হয়নি, তার মাঝে এই সব কিছু ঝামেলা। তারপর আমার বর যখন দরজায় বাড়ি দিয়ে দরজাটাকে খুলতে বলেছিল, তখন দরজার ওপার থেকে আমার ভাসুর বলল, কিছু হয়নি, তোরা গিয়ে আরাম কর। আমরা বুঝতে পেরেছিলাম ভাসুর আমাদের মিথ্যে কথা বলছে এবং আমাদের থেকে কিছু একটা লুকোনোর চেষ্টা করছে। তখনও কিন্তু বৌদির কান্নাকাটির আওয়াজ আসছিল। আমার বর তখন থাকতে না পেরে দরজায় আরও জোরে বাড়ি দিয়ে বলল, দাদা তুমি এক্ষুনি দরজা খোলো। ব্যাপারটা কি? আমার বর যখন দরজা খোলার জন্য অনেক বেশি চাপের সৃষ্টি করেছিল, তখন আমার ভাসুর বাধ্য হয়ে দরজাটা খুলেছিল। ভাসুরের দরজা খোলার পরে আমরা দেখলাম বৌদি বিছানার নিচে পড়েছিল এবং তার জামাকাপড় ও চুল এলোমেলো হয়েছিল। আমার বর ও আমি তাড়াতাড়ি ঘরের ভিতরে ঢুকে বৌদিকে তুলে বিছানায় শুইয়ে দিলাম এবং তাদের যখন জিজ্ঞেস করি এইসব কি এবং বৌদির কি হয়েছে, তখন আমার ভাসুর বলেছিল বৌদির নাকি শরীর খুব খারাপ হয়েছে এবং বৌদিকে নাকি একটা জিনে ধরেছে। সে একবার হাসছে এবং একবার কাঁদছে। জ্যাঠানির ওই রকম অবস্থা দেখে ভাসুরকে বলেছিলাম বৌদিকে যাতে একটা ডাক্তারের কাছে নিয়ে যায়। তখন ভাসুর বলেছিল, ডাক্তারের কাছে নয়, একটা ওঝার দরকার, যারা নাকি জিন ভূত এবং ঝাড়ফুঁক করে। আমার ভাসুর তো কোনো মতেই জ্যাঠানিকে ডাক্তারের কাছে নিয়ে যেতে রাজি হয়নি। তারপর আমার বর তাড়াতাড়ি করে ওই রাত্রিবেলাতেই বাড়ি থেকে বেরিয়ে যায় একজন ওঝাকে নিয়ে আসার জন্য। আসলে আমার বর তার বৌদিকে মায়ের মতো করে খুবই ভালোবাসতো। আমার ভাসুর তখন বলল, আমি তোমাদেরকে এই জন্য এইসব কথা জানাতে চাইনি, কারণ আমি জানতাম তোমাদেরকে এইসব কথা বললে তোমাদের দুজনের আজকের রাতটাই একদম খারাপ হয়ে যাবে। সেদিন বৌদির অত খারাপ অবস্থা দেখে আমিও আমার বর তো ফুলশয্যার কথা ভুলেই গেছিলাম। তারপর সেদিন রাত্রিবেলা আমার বর একজন ওঝাকে ডেকে নিয়ে আসে এবং প্রায় 1 ঘন্টা ধরে ঝাড়ফুঁক করার পরে জ্যাঠানির জ্ঞান ফিরে আসে। সেদিন সারা রাত আমাদের বৌদির ঘরেই কেটে যায়। তারপর ভোরবেলা আমি ও বর একটু নিজের ঘরে এসে শুয়ে পড়েছিলাম। আমরা দুজনে এত বেশি ক্লান্ত হয়ে পড়েছিলাম যে আমাদের সেদিন আর ফুলশয্যার রাত করাই হয়নি। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে যখন নিচে যাই, তখন জ্যাঠানিকে বাড়ির কাজকর্ম করতে দেখে খুব আশ্চর্য হয়েছিলাম, কারণ তাকে দেখে তো মনেই হয়নি যে আগের দিন রাত্রিবেলা তার শরীর খুব খারাপ ছিল। আমার জ্যাঠানি তো ভোরবেলা ঘুম থেকে উঠে সবার জন্য নাস্তা রেডি করেছিল। আমি যখন রান্নাঘরে গিয়ে বৌদিকে জিজ্ঞেস করলাম যে তার শরীরটা এখন কেমন আছে, তখন সে তো খুব খোশ মেজাজেই ছিল এবং বলল সে নাকি একদম ঠিক আছে।
ওই সময় আমার ভাসুর নিচে এসে আমাকে বলল, তুমি এই বাড়ির নতুন বউ, তুমি এখন তৈরি হয়ে নিজের ঘরেই বসে থাকো, তোমাকে এখন কাজকর্ম করার দরকার নেই। আমার ভাইয়ের খাওয়া দাওয়া ও তার দেখাশোনা তার বৌদিই করবে। প্রথমে তো আমি এটা ভাবতাম যে আমার ভাসুর আমার ব্যাপারে খুব ভাবে এবং আমাকে নিজের বোনের মতোই ভালোবাসে, ওই জন্য হয়তো আমাকে আরাম করার কথা বলছে। কিন্তু আমার এটা ভুল ধারণা ছিল। এদিকে সেদিনের পর থেকে একটা জিনিস লক্ষ্য করেছিলাম, প্রত্যেক দিন অর্ধেক রাতে আমার জ্যাঠানির ঘর থেকে একটা অন্য রকম আওয়াজ আসতো। পরের দিন রাত্রিবেলা আমার বর আমাকে অনেক ভালোবাসা দিয়েছিল। সেদিন আমরা দুজন একে অপরকে অনেক ভালোবাসার পরে যখন শুয়ে পড়েছিলাম, তখন হঠাৎ করে অর্ধেক রাতে মনে হয়েছিল জ্যাঠানির ঘর থেকে যেন একটা অন্য রকম আওয়াজ আসছে। ভেবেছিলাম বরকে ঘুম থেকে তোলাবো, কিন্তু সে খুব গভীরভাবে শুয়েছিল, তাই আমি আর তাকে ঘুম থেকে ওঠাইনি এবং আমি একাই রুম থেকে বেরিয়ে জ্যাঠানির রুমের দিকে গিয়ে শোনার চেষ্টা করছিলাম যে তাদের ঘরের ভিতরে কি চলছিল। কিন্তু তাদের আওয়াজটা শুনে মনে হচ্ছিল তারা হয়তো একে অপরকে সময় দিচ্ছে। কিন্তু আমি যখন রুমের ভিতর ছিলাম তখন আওয়াজটা অন্যরকম মনে হচ্ছিল। কিন্তু তাদের রুমের কাছে যেতেই আমার জ্যাঠানির আওয়াজ অন্যরকম হয়ে গেছিল। ধীরে ধীরে বুঝতে পারি আমার জ্যাঠানি কিন্তু প্রত্যেকটা ব্যাপারে আমার বরের সঙ্গে আলোচনা করত। এমনকি বরকে খাবার দেওয়া, তার প্রয়োজনের সব কিছু জিনিস রেডি করা, এই সব কিছু কিন্তু আমার জ্যাঠানিই করত। আমি বরের কোনো কিছু কাজকর্ম করতে গেলেই জ্যাঠানি আমাকে বলতো, তোমাকে এত খাটাখাটনি করার দরকার নেই, তুমি এখন নতুন বউ, তাই তুমি আরাম করো। কিন্তু আমি এটা বুঝতে পারতাম না, বৌদি তো সারাদিন হাসি খুশি থাকতো, কিন্তু প্রত্যেক দিন রাতে তার ঘর থেকে কেন চিৎকারের আওয়াজ আসতো। একদিন না পেরে জ্যাঠানিকে জিজ্ঞেস করেছিলাম যে আমি প্রত্যেক দিন তোমাদের ঘর থেকে চিৎকারের আওয়াজ পাই। জ্যাঠানি তখন হেসে বলেছিল, সেটা নাকি আমার মনের ভুল ধারণা। তারা স্বামী স্ত্রী নাকি প্রত্যেক দিন রাতে একে অপরকে টাইম দেয় এবং খুব মজা করে, আর আমি হয়তো তাদের ঘর থেকে তাদের দুজনের মজা করার কিছু শব্দ শুনতে পেয়েছি। আসলে বৌদি বলতে চেয়েছিল ভাসুর নাকি প্রত্যেক দিন রাতে জ্যাঠানির সঙ্গে শারীরিক সম্পর্ক করে। সেদিন বৌদির কথা শুনে মনে হচ্ছিল আমি হয়তো রাতের ব্যাপারটা একটু বেশি ভেবে ফেলেছিলাম। এমনকি বৌদির কথা শুনে আমি খুব আশ্চর্যও হয়েছিলাম যে আমার ভাসুর এই বয়সেও বৌদির সঙ্গে প্রত্যেক দিন সম্পর্ক করে। কিন্তু প্রত্যেক দিন বৌদির ঘর থেকে একটা অন্যরকম আওয়াজ শুনতে পেয়ে আমাকে কিন্তু ভয় লাগতো। শ্বশুরবাড়িতে 7 দিন কেটে যাওয়ার পরে বর একদিন হঠাৎ করে বলল তাকে নাকি কাজের জন্য শহরে যেতে হবে এবং 4 দিন পরে সে বাড়ি ফিরে আসবে। বর শহরে চলে যাবে এটা শুনে তো আমি খুবই ঘাবড়ে গেছিলাম এবং বরকে বলেছিলাম আমিও তার সঙ্গে শহরে যেতে চাই, আমি তাকে ছেড়ে থাকতে পারবো না। কিন্তু বর আমাকে অনেক ভালোবেসে বুঝিয়ে বলেছিল যে সে তো মাত্র 4 দিনের মধ্যে বাড়ি ফিরে চলে আসবে, তাহলে আমার যাওয়ার কি দরকার আছে। বর যখন আমাকে নিজের সঙ্গে শহরে নিয়ে যেতে রাজি হয়নি, তখন আমি তার কথায় রাগ করেছিলাম। আমি যখন তার উপরে রাগ করেছিলাম তখন সে আমার রাগ ভাঙানোর জন্য আমাকে অনেক ভালোবাসা দিয়েছিল। তার পরের দিন বর শহরে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছিল। বরের চলে যাওয়ার পরে আমি যখন রান্নাঘরে গেলাম তখন দেখলাম বৌদি আগে থেকেই রান্নাঘরের ভিতরে ছিল এবং সেদিন সে নিজের মুখে অনেক বড় একটা ঘোমটা দিয়ে ঢেকে রেখেছিল। এর আগে তো জ্যাঠানি কোনো দিন নিজের মুখটাকে এত লম্বা ঘোমটা দিয়ে ঢেকে রাখেনি, তাহলে সে আজকে কেন এত লম্বা ঘোমটা টেনে কাজ করছিল। আমি যখন জ্যাঠানিকে জিজ্ঞেস করলাম তখন সে কোনো রকম বাহানা করে রান্নাঘর থেকে বেরিয়ে চলে গেছিল। আমি কিন্তু খুব আশ্চর্য হয়েছিলাম। শ্বশুরবাড়িতে 7 দিন থাকার পরে আমি কিন্তু বুঝতে পেরেছিলাম আমার জ্যাঠানি ও ভাসুর তো আমাদের থেকে কিছু একটা লুকানোর চেষ্টা করছিল। কিন্তু আমি বুঝতে পারছিলাম না আমার জ্যাঠানি ও ভাসুর তারা দুজন মিলে আমাদের থেকে কী লুকানোর চেষ্টা করছিল। তারপর সেদিন রাত্রিবেলা যখন খাওয়া দাওয়ার পরে আমি নিজের ঘরে আসি তখন কিন্তু আমার একটু ভয় লাগছিল। আমি যেহেতু নতুন বউ ছিলাম, তারপর আমার বর আবার অন্য শহরে গেছিল এবং প্রত্যেক দিন রাতে চিৎকারের আওয়াজ শুনে আমার কিন্তু সেদিন রাতেও একটু ভয় লাগছিল। সেদিন রাত্রিবেলা বরের সঙ্গে অনেকক্ষণ ফোনে কথা বলেছিলাম। ফোনে কথা বলতে বলতেই কিন্তু আমার বর শুয়ে পড়েছিল, কিন্তু আমার কোনো মতেই ঘুম আসছিল না। প্রত্যেক দিনের মতোই সেদিনও অর্ধেক রাতে আবার আমার জ্যাঠানি ও ভাসুরের ঘর থেকে একটা অন্য রকম আওয়াজ আসে। সেদিন আমি নিজের ঘরের দরজা খুলে মনের মধ্যে অনেক সাহস করে এটা ভেবে তাদের রুমের দিকে গেছিলাম যে আজ আমি জানবই যে তারা দুজন মিলে অর্ধেক রাতে কী করে।
তারপর ধীরে ধীরে আমি যখন ভাসুরের ঘরের দিকে এগিয়ে গেলাম, তখন তাদের দরজায় কান রাখতেই আমার পায়ের তলা থেকে মাটি সরে গেছিল। কারণ আমার ভাসুরকে তো অনেক ভালো ভাবতাম। আমি ভাবতাম উনি হয়তো আমাকে এবং বরকে খুব ভালোবাসেন, কিন্তু উনার মনে তো অনেক হিংসে ভরা ছিল। আমি তো আমার জ্যাঠানিকেই খারাপ ভাবতাম, কারণ সে সবসময় আমার বরের আগে পেছনে ঘুরে বেড়াতো এবং আমার বর তার বৌদির সব কথা শুনতো। এমনকি আমার বর ও তার বৌদির ভালোবাসা দেখে আমার মনে হতো জ্যাঠানি হয়তো আমার বরকে পটানোর চেষ্টা করছে। কিন্তু আমার মনের এই ধারণাটা সম্পূর্ণ ভুল ছিল। কারণ ওই সময় যখন আমি জ্যাঠানির দরজায় কান লাগিয়ে দাঁড়িয়েছিলাম, তখন স্পষ্টভাবে ভাসুরের কথা শুনে বুঝতে পারলাম যে উনি জ্যাঠানির উপরে মারধর করছিলেন। জ্যাঠানি তখন বলছিল, আমাকে আর মেরো না, আমার খুব কষ্ট হচ্ছে। আমার ভাসুর তখন জ্যাঠানিকে বলল, তোর একটা গাল যেমন কেটে দাগ করে দিয়েছি, বেশি বেশি চিৎকার চেঁচামেচি করলে তোর আর একটা গাল কেটে দাগ করে দিব। এতদিন ধরে তুই আমার এই কাজটা করতে পারলি না। তার মানে আমার ভাসুর নিশ্চয়ই এমনভাবে আমার জ্যাঠানির গালে মেরেছিল যে তার গালে দাগ হয়ে গেছিল। আর এই কারণেই আমার জ্যাঠানি আমার সামনে লম্বা ঘোমটা টেনেছিল, যাতে আমি কিছু জানতে না পারি। তারপর আমার ভাসুর জ্যাঠানির চুলের মুঠি ধরে বলল, এইসব কথা যদি কেউ জানতে পারে তাহলে আমি কিন্তু তোকে বাড়ি থেকে তাড়িয়ে দিব। আমার জ্যাঠানি তখন কাঁদতে কাঁদতে বলল, দয়া করে আমার চুলের মুঠি ছেড়ে দাও, আমার অনেক কষ্ট হচ্ছে। আমি কাউকে এই ব্যাপারে কিচ্ছু বলবো না, তুমি আমাকে ছেড়ে দাও, আমার উপরে একটু দয়া করো। তারপর ভাসুর জ্যাঠানির উপরে আরও মারধর করে বলল, এতদিন হয়ে গেছে আমার ভাইকে পটাতে পারলি না, তোকে আমি কিসের জন্য দ্বিতীয় বিয়ে করেছিলাম? তুই যদি আমার ভাইকে পটাতে পারতিস তাহলে আজ তার সব সম্পত্তি আমার হতো। তোকে আমি বলেছিলাম না আমার ভাইয়ের বিয়ে যাতে কোনো মতেই না হয়, আর তার জন্য তোকেই কিছু করতে হবে, কিন্তু তুই তো কোনো কাজের না। তারপর ভাসুর অনেক রেগে জ্যাঠানিকে বলল, আমি এখন চাই আমার ভাইয়ের যাতে কোনো নিজের সন্তান না হয়, আর এর জন্য তোকেই কিছু একটা করতে হবে, নইলে আমি তোকে মেরে ফেলবো। আমার ভাইয়ের সব সম্পত্তি আমার চাই। আমার ভাসুরের সব কথা শোনার পরে আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। তার মানে আমার ভাসুরের মনে একটা অনেক বড় ষড়যন্ত্র চলছিল এবং সে বৌদিকে দিয়ে নিজের কাজ করাতে চেয়েছিল। সব কিছু শোনার পরে আমি নিজের ঘরের ভিতরে গিয়ে দরজাটাকে লাগিয়ে এটাই ভাবছিলাম কখন আমি এই কথাগুলো বরকে বলবো, কারণ এই কথাগুলো বরকে বলা খুব জরুরি। কারণ সে তো নিজের দাদাকে খুব ভালোবাসতো এবং সে ভাবতো তার দাদাও হয়তো তাকে খুব ভালোবাসে, কিন্তু আমার ভাসুরের মনে তো আমার বরের প্রতি অনেক হিংসে ছিল। পরের দিন সকালবেলা বৌদি আবার যখন অনেক লম্বা ঘুমটা টেনে রান্নাঘরের কাজ করছিল, তখন আমি বৌদির সামনে গিয়ে সরাসরি বলেছিলাম, বৌদি, তোমাকে আর মিথ্যে কথা বলতে হবে না, আমি সব কিছু জেনে গেছি যে প্রত্যেক দিন রাত্রিবেলা তোমাদের ঘর থেকে কিসের আওয়াজ আসে এবং তুমি 2 দিন থেকে কেন মুখের মধ্যে এত লম্বা ঘুমটা টেনে রেখেছো। তারপর আমি যখন রাতের ব্যাপারে সব কিছু বললাম, তখন বৌদি অনেক বেশি ঘাবড়ে গিয়ে আমার হাত ধরে কাঁদতে শুরু করেছিল। ও বলেছিল, এই শয়তানের হাত থেকে আমাকে বাঁচিয়ে নাও। আমাকে প্রত্যেক দিন রাত্রিবেলা মারে ও বলে যেমন করেই হোক আমাকে নাকি দেওয়ারের সব সম্পত্তি তার নামে করে দিতে হবে। আমার প্রথম স্বামীর মারা যাওয়ার পরে আমি এই লোকটাকে বিয়ে করেছিলাম, কিন্তু এই লোকটাকে বিয়ে করে আমি অনেক বড় ভুল করেছি। আমি এখন কি করব বুঝতে পারছি না। আমি ভয়ে এই কথাগুলো কাউকে বলতে পারিনি। আসলে আমার জ্যাঠানি কিন্তু ভাসুরের কথা অনুযায়ী সবসময় আমার বরের আগে ও পেছনে ঘুরে বেড়াতো। এতে বৌদির কোনো দোষ ছিল না, সম্পূর্ণ দোষ কিন্তু আমার ভাসুরের ছিল। সেদিন বৌদি যখন আমার হাত ধরে অনেক কান্নাকাটি করছিল, তখন আমি বৌদিকে বলেছিলাম, তুমি একদম চিন্তা করো না, আমি সব কিছু ঠিক করে দেব। বৌদি তখন কাঁদতে কাঁদতে বলেছিল, আমার জীবনে আর কোনো কিছুই ঠিক হবে না, আর কিছু করারও নেই, আমাকে হয়তো এইভাবেই মার খেয়ে সারাটা জীবন কাটাতে হবে। তারপর আমি সেদিন বরকে ফোন করে সব কিছু সত্যি কথা বলে দিয়েছিলাম। আমি জানতাম বর হয়তো এই ব্যাপারে আমার কথা বিশ্বাস করবে না, তাই আগের দিন রাত্রিবেলাতে আমি মোবাইলে সব কিছু ভয়েস রেকর্ড করে রেখেছিলাম এবং ওই ভয়েস রেকর্ডটা আমার বরকে সেন্ড করেছিলাম। বর ভয়েস রেকর্ডটা শোনার পরে তো বিশ্বাস করতে পারেনি যে তার দাদার তার প্রতি এত হিংসে ভরা ছিল। এবং বর সেদিন রাত্রিবেলাতে বাড়ি ফিরে আসে। বাড়িতে আসার পরে তার দাদার মুখোশ খুলে যাওয়ার পরে আমার বর নিজেই পুলিশকে ডেকেছিল, কারণ আমার ভাসুর কিন্তু জ্যাঠানিকে মেরে ফেলার হুমকি দিয়েছিল। তাই বাধ্য হয়ে আমাদেরকে পুলিশের হাতে আমার ভাসুরকে দিতে হয়েছিল। সেদিনের পর থেকে আমার জ্যাঠানি আর আমাদের বাড়িতে থাকেনি, সে কিন্তু তার বাবার বাড়ি চলে গেছিল। কিন্তু আমার বর প্রত্যেক মাসে আমার জ্যাঠানির সমস্ত খরচের টাকা পয়সা দিত, এমনকি জ্যাঠানির ছেলেমেয়েদের পড়াশোনার খরচ আমার বর দিত। এবং আমার জ্যাঠানি যখন তার বাবার বাড়ি চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, তারপরেও বর তার বৌদিকে বলেছিল তার কোনোদিন কোনো কিছুর অসুবিধে হতে দিবে না। তার প্রত্যেক মাসের খরচ আমার বর জ্যাঠানির অ্যাকাউন্টে মোটা টাকা ভরে দিত।
এখন এই বাড়িতে আমিও বর থাকি। আমার বর তো আমাকে প্রথম থেকেই ভীষণ ভালোবাসতো, কিন্তু আজ টাকার লোভে আমার ভাসুর নিজের জীবন নিজেই নষ্ট করেছে। যদিও বা আমার বর কোনো দিন তার দাদার টাকা পয়সার অভাব হতে দেয়নি। আমার বর নিজে থেকেই ভাসুরের অ্যাকাউন্টে আগেই প্রত্যেক মাসে টাকা দিত। আমার বর তার দাদা ও বৌদিকে ভীষণ ভালোবাসতো। তা সত্ত্বেও ভাসুর আমার বরের ক্ষতি করতে চেয়েছিল। আজ আমিও বর অনেক সুখে আছি। মাঝে মধ্যে আমিও বর জ্যাঠানির বাচ্চাদের সঙ্গে দেখা করতে যাই। আসলে ওই দুটো বাচ্চার মধ্যে একটা বাচ্চা কিন্তু আমার ভাসুরের ছিল এবং একটা বাচ্চা আমার জ্যাঠানির আগের বরের ছিল। কিন্তু আমার বর ওই বাচ্চাদের সমানভাবেই ভালোবাসতো। আমি দেখতে কুৎসিত হলেও অনেক সুখে আছি। আমি দেখতে কুৎসিত হলেও আমার বর আমাকে ভালো ব্যবহার ও ভালো গুণ দেখে আমাকে ভীষণ ভালোবাসে। বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ করছি। গল্পতে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দিবেন। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।